সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। লাদাখ সীমান্তে আকসাই চীন জুড়ে ফের সেনা বৃদ্ধি করছে বেইজিং, সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত। চীনকে বাইডেনের আগাম বার্তা, বেআইনি কার্যকলাপ বরদাস্ত নয়। এখনও ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হংকংয়ে রাজনৈতিক বঞ্চনা বন্ধে চীনকে তাইওয়ানি এমপি গ্রুপের আহ্বান। শান্তি চুক্তি সইয়ের জের, আর্মেনিয়ার সরকারের অস্থিরতা, এবার প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ। বাইডেনের টিমের সঙ্গে যোগাযোগের খবর বানোয়ার, এটা হলুদ সাংবাদিকতা, বলছে ইরান। এবং সবশেষে জানাবো, বাগদাদের গ্রিন জোনে রকেট হামলায় আমেরিকা জড়িত, জানালো আল ফাতা জোট। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লাদাখ সীমান্তে আকসাই চীন জুড়ে ফের সেনা বৃদ্ধি করছে বেইজিং, সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত। মুখে শান্তির বার্তা দিয়ে সেনা প্রত্যাহারের বিষয়ে ভারতের সঙ্গে সহমত পোষণ করলেও ফের পুরনো পথে হাঁটতে শুরু করল বেইজিং। বিগত 30 দিন ধরেই আকসাই চীনের বিভিন্ন স্থানে নতুন করে সেনা বাড়িয়েছে চীনা পিপলস লিবারেশন আর্মি, এবং এর জেরে ফের লাদাখের চলমান সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত মিলল বেইজিংয়ের তরফে। খুব শীঘ্রই ভারত চীনের তরফে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার লক্ষ্যে বসতে চলেছে নবম দফায় সেনা পর্যায়ের বৈঠক। এরই মধ্যে গোয়েন্দারা জানতে পেরেছে আকসাই চীনে বেইজিংয়ের সেনা বৃদ্ধির এই চাল। ভারতের আশঙ্কা, প্যাংগং থেকে যদি সেনা প্রত্যাহার করা হয় সেক্ষেত্রে চীন শীতকালে আক্রমণ করতে পারে ভারতে। সেনার শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে, চীনের সেনা সমর লুংপাতে অন্তত 10টি ডাগআউট তৈরি করছে। সম্প্রতি প্যাংগং হ্রদের ফিঙ্গার 4 থেকে চীনের সেনা প্রত্যাহার নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। তবে চীন যে লাদাখ সীমান্তে পিছু হটতে তৈরি নয় তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে নয়া এই রিপোর্টে। জানা গিয়েছে, কারাকুরাম পাসের 30 কিলোমিটার পূর্বে এবং মাজুম পর্বতের দক্ষিণে অবস্থিত রেচিনলাতে নতুন ডাগআউট তৈরি করছে চীন। এছাড়া দৌলত বেগ উল্ডি থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত কিজিল জিলগাতে সেনা জওয়ান বাড়াচ্ছে চীন। এই পরিস্থিতিতে ভারতীয় সেনার একাংশের মত, শীতের লাদাখে সংঘাত বাড়তে পারে সীমান্তে। এদিকে স্পেনগুর গ্যাপে চীনা সেনার 60টি ভারী বাহন আসতে দেখা গিয়েছে শ্যানডং থেকে। উল্লেখ্য, স্পেনগুর গ্যাপ এলাকা চুশুলের খুবই কাছে। সেখানেই ভারত ও চীনের মধ্যকার সেনা পর্যায়ের বৈঠকগুলি অনুষ্ঠিত হচ্ছে। এদিকে দেপসাংয়েও সেনা বাড়াচ্ছে চীন। এমনকি দৌলত বেগ উল্ডির কাছেই সীমান্তের নিকটে দ্রুত গতিতে তৈরি হচ্ছে রাস্তা। এদিকে শীতের প্রকোপ থেকে চীনা সেনাদের রক্ষা করতে বিশেষ কন্টেইনার আনা হয়েছে লাদাখের সীমান্ত জুড়ে। স্যামজাংলিং এর পশ্চিমে অবস্থিত জীবন নালাতে অন্তত পক্ষে 285টি কন্টেইনার দেখা গিয়েছে, যেখানে চীনা সেনারা থাকছেন। এদিকে সীমান্ত লাগোয়া চুমুর এলাকায় অবস্থিত শিকাউনহি টাউনকে পুরোপুরি অধীনে নিয়ে নিয়েছে চীনা সেনা। শীতকালীন যুদ্ধের জন্য সেখানে সরঞ্জাম মজুত করা হচ্ছে। চীনকে বাইডেনের আগাম বার্তা, বেআইনি কার্যকলাপ বরদাস্ত নয়। এবার চীনকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারবে না চীন। বেআইনি পথে চললে তার প্রশাসনও যে কড়া মনোভাবই নেবে তা স্পষ্ট করে দিলেন তিনি। একই সঙ্গে বাইডেন জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ফের যুক্ত হবে আমেরিকা। চীনের বিরুদ্ধে আগাগোড়াই কঠোর মনোভাব নিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট বাইডেনের চীন নীতি কি হয় সেদিকেই নজর ছিল সবার, কিন্তু চীনের বেআইনি কার্যকলাপকে তিনিও বরদাস্ত করবেন না তা বুঝিয়ে দিয়েছেন বাইডেন। তার আমলে চীনের উপরে আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা সে প্রশ্নও করা হয়েছিল বাইডেনকে। জবাবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, চীনকে শাস্তি দেওয়াটা উদ্দেশ্য নয়, কিন্তু চীনকে বুঝিয়ে দিতে হবে যে তাদের নিয়মের মধ্যে থেকেই সবকিছু করতে হবে। বিষয়টা খুবই সহজ। এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও নিউজ 18। এখনও ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার শেষ মুহূর্তে নজরবিহীনভাবে দখলদার ইসরায়েলের স্বার্থে কাজ করে যাচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ইহুদিবাদী লবিং গ্রুপকে খুশি করার জন্য ইসরায়েলের সেবায় নিয়োজিত রয়েছেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বৃহস্পতিবার জর্দান নদীর পশ্চিম তীর ও অধিকৃত গোলান মালভূমিতে সফর করেন, যা ছিল নজিরবিহীন। মাইক পম্পিও শুধু ইসরায়েলকে খুশি করার জন্য সেই ঐতিহ্য ভেঙে গোলান মালভূমি পরিদর্শন করেন এবং পথিমধ্যে নজিরবিহীনভাবে পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতিতে যাত্রাবিরতি করেন। গোলান সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, গোলান মালভূমির উপর ইসরায়েলের মালিকানার প্রতি সমর্থন জানাতেই আমি এখানে এসেছি। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ওই অঞ্চলের উপর ইসরায়েলের কর্তৃত্বকে স্বীকৃতি দিয়েছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পিও জর্দান নদীর পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতিতে যাত্রাবিরতিকালে বলেছেন, মার্কিন সরকার জর্দান নদীর পশ্চিম তীরে উৎপাদিত পণ্য সামগ্রীকে ইসরায়েলের তৈরি পণ্য হিসেবে করবে। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প আর মাত্র 2 মাস ক্ষমতায় থাকতে পারেন। এই স্বল্প সময়ের মধ্যে তিনি যতটা সম্ভব এমন সব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন যাতে ইসরায়েলের কোনো দাবি অপূর্ণ না থাকে। ইরানের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ হাসান হানিজাদে বলেছেন, এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয়ের পেছনে ইহুদিবাদী লবির কাছে তিনি ঋণী ছিলেন। এ কারণে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন হোয়াইট হাউসে প্রবেশ করতে পারলে সর্বশক্তি দিয়ে ইসরায়েলের অবস্থানকে জোরদার করবেন। বাস্তবতা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প গত 4 বছরের শাসনকালে এমন সব বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন যাতে কেবল ইসরায়েলের স্বার্থই রক্ষিত হয়। তিনি অবৈধভাবে এবং জাতিসংঘ ইস্তেহার উপেক্ষা করে গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ বলে স্বীকৃতি দিয়েছেন, যা এর আগে কোনো প্রেসিডেন্টই এতটা দুঃসাহস দেখায়নি। এমনকি অবৈধ ইহুদি বসতি স্থাপনকেও তিনি একচেটিয়াভাবে সমর্থন দিয়ে গেছেন। ট্রাম্প সবচেয়ে বড় যে খেদমত ইসরায়েলকে করেছেন সেটা হচ্ছে তিনি বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়া তিনি ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য ডিল অব দ্য সেঞ্চুরির নামে বিতর্কিত প্রস্তাব তুলে ধরেন, যেখানে ফিলিস্তিনিদের সমস্ত অধিকারকে পদদলিত করা হয়েছে। এমনকি জর্দান নদীর পশ্চিম তীরের একটি বিরাট অংশকে ইসরায়েলের বলে তিনি স্বীকৃতি দিয়েছেন। তবে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে ইউরোপ, জাতিসংঘ ও রাশিয়া পশ্চিম তীরের ব্যাপারে ট্রাম্পের পদক্ষেপের বিরোধিতা করায় ইসরায়েল এবং তার প্রধান সমর্থক অর্থাৎ যুক্তরাষ্ট্র কার্যরত একঘরে হয়ে পড়েছে। কিন্তু তারপরও বিদায় নেয়ার আগ মুহূর্তেও প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে সেবা দিয়ে যাচ্ছেন। হংকংয়ে রাজনৈতিক বঞ্চনা বন্ধে চীনকে তাইওয়ানি এমপি গ্রুপের আহ্বান। হংকংয়ে আদিবাসীদের বিরুদ্ধে চলা রাজনৈতিক বঞ্চনা বন্ধে চীনের প্রতি আহ্বান জানিয়েছে তাইওয়ানি এমপি গ্রুপ। তাইপে টাইমস জানায়, তাইওয়ান পার্লামেন্টের নির্দলীয় সদস্য ফ্রেডি লিম গত মে মাসে গ্রুপটি গঠন করেন। এতে বিভিন্ন দলের 50 জন এমপি রয়েছেন। জানা গেছে, তাইওয়ানি সংসদ সদস্যদের একটি গ্রুপ হংকংয়ের আদিবাসীদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে চীন যেসব ব্যবস্থা নিয়েছে তার সবই রদ করার আহ্বান জানিয়েছেন। গ্রুপের এক বিবৃতিতে বলা হয়, হংকংয়ের মানুষের রাজনৈতিক অধিকার ও বাকস্বাধীনতা কিভাবে লঙ্ঘন করা হচ্ছে তা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে ইউয়ান এমপিকে। হংকংয়ের নিপীড়কদের কাছে তাইওয়ানের মানবিক সাহায্য পাঠানোর উপায় উদ্ভাবনের ব্যবস্থাও তিনি দেখবেন। হংকং আইনসভার বিরোধী দলীয় 4 সদস্যকে বুধবার অযোগ্য ঘোষণা করেছে সেখানকার সরকার। নতুন করে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। সরকারি নিপীড়নের প্রতিবাদে গণতন্ত্রপন্থী শিবিরের সমর্থক 15 জন আইনসভা সদস্য পদত্যাগপত্র দাখিল করেছেন। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস বা চীনের পার্লামেন্টে হংকংয়ের 70 আসনের আইনসভায় সদস্য হওয়ার যোগ্যতা নির্দিষ্ট করে নতুন প্রস্তাব গ্রহণের পর 4 সদস্যকে অযোগ্য ঘোষণা করা হয়। শান্তি চুক্তি সইয়ের জের আর্মেনিয়ার সরকারে অস্থিরতা, এবার প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড তুনুইয়ান পদত্যাগ করেছেন। সরকারি সূত্রের বরাত দিয়ে সে দেশের পত্রিকাগুলো এই খবর জানিয়েছে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকুল পাশিনিয়ানের প্রধান উপদেষ্টা বাঘারশা খারুতিউনিয়ানকে দায়িত্ব দেওয়া হতে পারে। এর আগে 1999 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। এর আগে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন।
আজারবাইজানের দখলকৃত ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সংক্রান্ত শান্তি চুক্তিতে সই করার পর থেকেই চাপের মুখে রয়েছে পাশিনিয়ানের সরকার। সে দেশের জনগণ এই চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে প্রতিবাদ জানিয়ে আসছে। তারা খুদ প্রধানমন্ত্রী পাশিনিয়ানের পদত্যাগ দাবি করেছেন। আর্মেনিয়ার প্রেসিডেন্টও সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের পক্ষে কথা বলেছেন। সম্প্রতি রাশিয়ার তত্ত্বাবধানে আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধবন্ধে রাজি হয়েছে। দুই দেশের স্বাক্ষরিত চুক্তিতে নাগোর্নো কারাবাখের দখলকৃত এলাকাগুলো ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। বাইডেনের টিমের সঙ্গে যোগাযোগের খবর বানোয়াট, এটা হলুদ সাংবাদিকতা, বলছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগের খবর প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এই সংক্রান্ত এক দাবি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে শুক্রবার বলেছেন, এটা হলুদ সাংবাদিকতার আরেকটি উদাহরণ। তিনি বলেন, জো বাইডেনের টিমের সঙ্গে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচির কোনো ধরনের যোগাযোগ হয়নি এবং তিনি যোগাযোগের চেষ্টাও করেননি। যোগাযোগের খবর পুরোটাই বানোয়াট বলে তিনি মন্তব্য করেন। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরাকচি তৃতীয় পক্ষের মাধ্যমে বাইডেনের টিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। পত্রিকাটির খবরে দাবি করা হয়েছে, আব্বাস আরাকচি নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের কানে এটা পৌঁছাতে চেয়েছেন যে ইরানের সঙ্গে যে কোনো আলোচনার আগে তাকে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। এরপর পরই ইরান শুক্রবার এ খবরের সত্যতা অস্বীকার করল। এর আগেও মার্কিন পত্রিকা তেহরানে আল কায়দার দ্বিতীয় শীর্ষ নেতাকে হত্যার খবর দিয়েছিল, যা ছিল ভিত্তিহীন ও বানোয়াট। বাগদাদের গ্রিন জোনে রকেট হামলায় আমেরিকা জড়িত, জানালো আল ফাতা জোট। ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে রকেট হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী বলে জানিয়েছে সে দেশের সংসদের আল ফাতা জোট। জোটের সংসদ সদস্য মুখতার আল মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা ভাব দেখাচ্ছে যে গ্রিন জোনে হামলার পেছনে রয়েছে প্রতিরোধ সংগঠনগুলো। তারা এর মাধ্যমে দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে চায়, কিন্তু এর পেছনে রয়েছে খুদ মার্কিন যুক্তরাষ্ট্র। তারাই এই কাজ করাচ্ছে। গ্রিন জোনেই মার্কিন দূতাবাস অবস্থিত। তিনি আরও বলেছেন, মঙ্গলবার রাতে রকেট হামলার সঙ্গে প্রতিরোধ সংগঠনগুলোর কোনো সম্পর্ক নেই। এই হামলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগেও ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো জানিয়েছে, গ্রিন জোনে হামলার সঙ্গে মার্কিন দূতাবাস জড়িত। সন্ত্রাসীদের সহযোগিতায় তারাই এই ধরনের হামলা চালাচ্ছে। গত মঙ্গলবার রাতে বাগদাদের গ্রিন জোনে 7টি রকেট আঘাত হেনেছে। এ ধরনের হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোকে দায়ী করে থাকে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।